আমার কিছু মনে থাকে না, কিছু মনে রাখতে পারি না। যা পড়ি সাথে সাথে ভুলে যাই। কিছুতেই কোনো কাজে মনোযোগ দিতে পারি না। কোনো কিছুতে মনোযোগ দিতে গেলে মন বানরের মতো এদিক ওদিক লাফালাফি করতে থাকে। আপনার যদি এমন অবস্থা হয়ে থাকে তাহলে আজই কিনে ফেলুন মকবুল চাচার বিখ্যাত এক শিশি পাগলা টনিক। এক ফাইলই যথেষ্ট। যাই হোক, পৃথিবীতে এরকম কোনো পাগলা টনিক নেই যা আপনার স্মৃতিশক্তি ও মনোযোগ রাতারাতি বৃদ্ধি করে দেবে। এসবের জন্য আপনাকে বিভিন্ন বৈজ্ঞানিক ও সাইকোলজিক্যাল টুলসের শরণাপন্ন হতে হবে। আপনি যদি সত্যি সত্যি আপনার স্মৃতিশক্তি ও মনোযোগ বৃদ্ধি করার জন্য আগ্রহী হয়ে থাকেন ও এটার জন্য দৃঢ় সংকল্প রাখেন, তাহলে এই ভিডিও সম্পূর্ণ দেখতে থাকুন। না হলে কিন্তু বিরাট বড় সব টেকনিক জানা থেকে আপনি মিস করে যাবেন। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আজকে এই ভিডিওতে স্মৃতিশক্তি ও মনোযোগ বৃদ্ধির খুঁটিনাটি বিষয় নিয়ে বিস্তারিত আলাপ আলোচনা করব। লেটস গো। স্মৃতিশক্তি বৃদ্ধি করার সবচেয়ে কমন যে উপায় তা হলো রিপিটেশন, অর্থাৎ যা স্মরণে রাখতে হবে তা বারবার আওড়াতে থাকা। একটা জিনিস আপনি যতবার করতে থাকবেন ততই আপনার মাসল মেমোরি বিল্ড আপ হতে থাকবে। যেমন আপনি পিয়ানো কিংবা গিটার বাজানো শিখতে চান, এক্ষেত্রে শুরুর দিকে আপনার অনেক ঝামেলা পোহাতে হয়, কেননা তখনও আপনার মাসল মেমোরি বিল্ড আপ হয়নি। কিন্তু আপনি যত পিয়ানো বা গিটার বাজাতে থাকবেন ও অনুশীলন করতে থাকবেন ততই আপনার মাসল মেমোরি বিল্ড আপ হতে থাকবে এবং এক পর্যায়ে গিয়ে আপনি কোনো চেষ্টা ছাড়াই স্বতঃস্ফূর্তভাবে পিয়ানো বা গিটার বাজাতে সমর্থ হবেন। কিন্তু এই ক্ষেত্রে যে সমস্যাটা ফেস করতে হয় সেটা হলো ক্রমাগতভাবে একটা নির্দিষ্ট রুটিন ধরে বারবার এক বিষয় নিয়ে চর্চা করাটায় একঘেয়েমি এসে যায় ও কারো কারো ক্ষেত্রে ব্যাপারটা সময়ে কুলিয়ে ওঠে না, কারণ একই জিনিস বারবার করে মস্তিষ্কে সেট করাটা বেশ সময় সাপেক্ষ ব্যাপার। তবে মজার বিষয় হলো এই রিপিটেশন ব্যাপারটা আপনি যে কোনো জিনিসের বেলায় খাটাতে পারবেন। যেমন আপনি যদি টেলিফোন নাম্বারের কোনো লিস্ট মুখস্থ করতে চান, তা বারবার প্রতিনিয়ত আওড়াতে থাকলে একদিন না একদিন আপনার মুখস্থ হয়েই যাবে। এজন্য দেখবেন যে কোনো প্রার্থনার সূরা, কালাম, মন্ত্র ইত্যাদি বারবার প্রতিদিন আওড়ানোর ফলে ব্যাপারটা মাথায় গেঁথে যায়। তবে এই রিপিটেশন বাদেও আরও কতগুলো মেথড আছে যা আপনার স্মৃতিশক্তি শানিত করার ব্যাপারে কাজে লাগবে। ইমোশন বেসড লার্নিং। কোনো কিছু মনে রাখার ক্ষেত্রে নিজের ইমোশনকে সংযুক্ত করে এমন কোনো বিষয় দিয়ে ব্যাপারটা শিখলে তা মনে থাকার সম্ভাবনা বেড়ে যায়। এক্ষেত্রে গল্প, ছন্দ ইত্যাদি ব্যবহার করা যেতে পারে। এমনকি উদ্ভট কোনো কিছু প্রয়োগ করেও আপনি কোনো কিছুকে মনে রাখতে পারবেন। এক নিউরোসায়েন্টিফিক গবেষণায় দেখা গেছে যে কোনো তথ্যকে বা শেখার কোনো বিষয়কে নর্মালভাবে পড়লে যতটুকু মনে থাকে তা যদি গল্প, কবিতার ছন্দের আকারে সাজিয়ে পড়া যায় তাহলে তাতে ইমোশন যুক্ত হয় এবং সেই তথ্য বা পড়ার বিষয়টি মনে থাকার সম্ভাবনা বেড়ে যায়। আমাদের মন গল্প বা উদ্ভট কোনো কিছু কথার মাধ্যমে কোনো জিনিস স্মরণে রাখতে পারে। যেমন আমি যদি বলি হাতি আকাশে ওড়ে, এই অদ্ভুত কথা আপনি সহজে মাথা থেকে ঝেড়ে ফেলতে পারবেন না, এটা আপনার মনে থেকে যাবে। এজন্য কবিতার ছন্দ, গান এসব আমাদের বেশি মনে থাকে, কারণ এগুলোকে আমরা ইমোশনালি কানেক্ট করতে পারি। তাই এসব আমাদের স্মৃতিশক্তিতে জোরালোভাবে ছাপ ফেলে। তাই আপনি যে বিষয়টি মনে রাখতে চান সেটাকে যতটা পারা যায় ইমোশনালি ফিল করুন ও ওইর একটা কাল্পনিক গল্প দাঁড় করান। এভাবে কোনো কিছুকে আপনি গল্পের মাধ্যমে দীর্ঘস্থায়ীভাবে স্মৃতিতে গেঁথে ফেলতে পারবেন। আমরা যতটা না শুনে পড়ে শিখি বা মনে রাখতে পারি তার চেয়ে সবচেয়ে বেশি শিখতে বা মনে রাখতে পারি ভিজুয়ালি কোনো কিছু দেখার মাধ্যমে। তাই কোনো টপিক ভালোভাবে বোঝা বা স্মরণে রাখার জন্য ইন্টারনেটে সে বিষয়ক ভিজুয়াল ম্যাটেরিয়াল, ডকুমেন্টারি, গ্রাফ ইত্যাদির সহায়তা নিন। এগুলো আপনাকে নির্দিষ্ট বিষয় সম্পর্কে বোঝা ও স্মরণে রাখার ব্যাপারে সাহায্য করবে। এই টেকনিক ফলো করার মাধ্যমে আমি রসায়নের পিরিয়ডিক টেবিল, মানুষের চেহারা ও নাম, বিভিন্ন জটিল জটিল সব তত্ত্ব অতি সহজে মাথায় গেঁথে রাখতে পারি, যা আজও আমাকে হেল্প করে যাচ্ছে। অ্যাড্রেনালিন শক মেথড। নিউরোসায়েন্টিফিক গবেষণার মাধ্যমে দেখা গেছে যে আপনি কোনো কিছু যদি মনে রাখতে চান বা ওই বিষয়টি খুব বেশি না রিপিট করে স্মৃতিতে গেঁথে রাখতে চান তাহলে অ্যাড্রিনালিন নিউরোট্রান্সমিটার খুব কাজের একটি টুলস হিসেবে আপনাকে সহায়তা করতে পারে। অ্যাড্রিনালিন এপিনেফ্রিন হিসেবেও পরিচিত। এটি একই সাথে একটি হরমোন ও নিউরোট্রান্সমিটার। এটি আপনার শরীরের ফাইট ও ফ্লাইট রেসপন্সের সাথে জড়িত। তাছাড়া এটা আপনার মনোযোগ, মেটাবলিজম, প্যানিক অ্যাটাক ও উত্তেজনার সাথেও সম্পর্কিত। গবেষণায় দেখা গেছে যে আপনি কোনো বিষয় নিয়ে অধ্যয়নের পর যদি আপনার শরীরে অ্যাড্রেনালিন হ্রাস হয় এমন টাইপের কোনো কিছু যদি শরীরে গ্রহণ করেন বা কোনো কর্মকাণ্ড করেন তাহলে ওই বিষয়টি সহজেই আপনার স্মৃতিতে দীর্ঘ সময় ধরে গেঁথে থাকে। এক্ষেত্রে নিউরোবায়োলজিস্ট
অ্যান্ড্রু হুবারম্যান তার এক পডকাস্টে নানা রকম টুলসের কথা বলেন। যেমন তিনি কোনো বিষয় নিয়ে অধ্যয়নের পূর্বে কিংবা শেষ হবার সাথে সাথে কফি গ্রহণের কথা বলেন। কফিতে থাকে ক্যাফেইন, এটা আপনার ভেতরে অ্যাটেনশন বৃদ্ধি করে। তবে সতর্কজনক বিষয় হলো, আপনি যদি স্মৃতিশক্তি বাড়াতে গিয়ে এতটাই পাগল হয়ে যান যে মগের পর মগ কফি খেয়ে ফেলেন, তাহলে এটা আবার উল্টো সাইড ইফেক্ট তৈরি করবে। অর্থাৎ কোনো বিষয় নিয়ে অধ্যয়নের ক্ষেত্রে এর পূর্বে বা শেষ হবার সাথে সাথে অ্যাড্রেনালিন হ্রাসের মাত্রাটা হতে হবে স্বাভাবিক অবস্থা থেকে একটু বেশি, কারণ এতে আপনার অ্যাটেনশন বৃদ্ধি পাবে, সেন্স অফ ফোকাসও বাড়বে, ফলে যা পড়েছেন তা মনে থাকবে। প্রকৃতপক্ষে আপনি যখন ভয় পান তখন অ্যাড্রেনালিন হ্রাস হয়। বিবর্তনের ধারা অনুসারে আমরা কোনো কিছুতে ভয় পেলে আমাদের সেই বিষয়ে অবস্থা বা তথ্য সম্পর্কে মনোযোগ বেড়ে যায়, কেননা এই ঘটনা আমাদের মস্তিষ্কে জমা হয়ে থাকে যেন পরবর্তীতে এরকম সিচুয়েশন আমরা এড়িয়ে যেতে পারি বা পুনরায় সেটাতে যেন জড়িয়ে না পড়ি। তাই আপনি যখন কোনো বিষয় নিয়ে পড়বেন তখন যদি অ্যাড্রেনালিন হ্রাস টাইপের কোনো অ্যাক্টিভিটি তৈরি করা যায়, তাহলে এটা আমাদের বিবর্তনিক ধারার সেই ফ্লাইট আর ফাইট রেসপন্স চালু করবে, ও এতে করে মনোযোগ ও সেই বিষয় সম্পর্কে অতিমাত্রার অ্যালার্টনেস মস্তিষ্কে তৈরি হবে, ফলে যা পড়বেন তা স্মরণে রাখার প্রবণতা বেড়ে যাবে। কফি খাওয়া ছাড়াও কোল্ড শাওয়ার নেওয়া যেতে পারে, অর্থাৎ ঠান্ডা পানি দিয়ে গোসল করা যেতে পারে। পড়ালেখার পর অত্যন্ত ঠান্ডা পানি, যেটা আপনার শরীরের মেরুদণ্ড কাঁপিয়ে ফেলবে, কিন্তু আপনি 2-3 মিনিট ধরে সহ্য করতে পারবেন এমন টেম্পারেচারযুক্ত পানিতে গোসল দিতে পারেন। এতে আপনার অ্যালার্টনেস বাড়বে। এর পাশাপাশি এক্সারসাইজ করতে পারেন, এটাও অ্যাড্রেনালিন হ্রাসে সহায়তা করবে। ব্যাপারটা একটু অদ্ভুত শোনালেও বিবর্তনের যে প্রক্রিয়াগুলোয় আপনি অভ্যস্ত সেগুলোকে কাজে লাগিয়ে আপনি ব্রেনকে দিয়ে আপনার স্মরণশক্তি বৃদ্ধির কাজটি করে নিতে পারবেন। ব্যায়াম করলে আপনার স্মৃতিশক্তিতে লক্ষণীয় পরিবর্তন আসবে। ব্যায়াম এমন একটি জিনিস যা আপনার মস্তিষ্কে নিউরোজেনেসিস তথা নতুন নিউরন বৃদ্ধিতে সহায়তা করে। এটা আপনার ব্রেনকে সজীব রাখে। কেবল তাই নয়, এটা শরীরে ডোপামিন বৃদ্ধি সহ অন্যান্য নিউরোট্রান্সমিটার মলিকিউলের বৃদ্ধি ঘটাতে সাহায্য করে। যারা প্রতিদিন ব্যায়াম করেন তারা বয়সের দিক থেকে দিন দিন তরুণ হতে থাকেন। ব্যায়াম মনোযোগ ও স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে। কোনো বিষয় নিয়ে অধ্যয়নের আগে ব্যায়াম করে নিলে অ্যালার্টনেস বৃদ্ধি পায়, ফলে পড়াশোনায় মনোযোগ ও স্মৃতিশক্তি অটুট থাকে। নানা প্রকারের ব্যায়াম করা যেতে পারে। অ্যারোবিক্স টাইপের ব্যায়াম করা যেতে পারে, যেমন দৌড়াদৌড়ি। এটা ব্রেনের হিপোক্যাম্পাসের সাইজ বৃদ্ধি করে, যা স্মৃতিশক্তির সাথে জড়িত। এছাড়া কগনিটিভ ফাংশন, স্পেশাল মেমোরি উন্নত করে। আপনি চাইলে যোগ ব্যায়ামও করতে পারেন। স্মৃতিশক্তি বৃদ্ধি ছাড়াও এর নানাবিধ উপকারের কথা আপনি অনলাইন ঘাটলেই পেয়ে যাবেন। মেডিটেশন। নিউরোসায়েন্স ও সাইকোলজির প্রফেসর ওয়েন্ডি সুজুকি বিভিন্ন ব্যক্তিদের নিয়ে একটি এক্সপেরিমেন্ট চালিয়ে দেখান যে টানা 8 সপ্তাহ তথা 56 দিন ধরে প্রতিদিন মাত্র 13 মিনিট মেডিটেশন করলে আপনার ব্রেনে ব্যাপক পরিবর্তন আসে। মেডিটেশনের ফলে আপনার মনোযোগ বৃদ্ধি পায়, কেননা মেডিটেশনে আপনাকে একটা নির্দিষ্ট জিনিসের উপর ফোকাস করতে হয়, ও আপনার মন যখন বারবার সেই জিনিস থেকে অন্য জায়গায় লাফালাফি আরম্ভ করে দেয়, তখন সচেতনভাবে আপনি সেই ফোকাসকে আগের জায়গায় ফিরিয়ে নিয়ে আসেন। এতে করে কোনো একটি বিষয়ে একাগ্রতা ও মনোযোগের অনুশীলন হয়। এভাবে টানা 2-3 দিনের মেডিটেশনের মধ্য দিয়ে গেলে আপনার মনোযোগতে বিরাট বড় পরিবর্তন ঘটে যাবে। তাছাড়া সাম্প্রতিক বিভিন্ন সায়েন্টিফিক গবেষণায় মেডিটেশনের বিভিন্ন উপকারিতা ও কার্যকারিতার নিদর্শনও উঠে এসেছে। মেডিটেশনের কয়েকটি উপকারিতার কথা না বললেই নয়। মেডিটেশনের উপকারিতা: এটি আপনার মনোযোগ ও স্মৃতিশক্তি বৃদ্ধিতে সহায়তা করে, আপনার সৃজনশীল ক্ষমতাকে বাড়ায়, রিল্যাক্স হতে সহায়তা করে, মনকে শান্ত রাখে, দুশ্চিন্তা কমায়, সচেতনতা বৃদ্ধি করে, ইমোশনাল ইন্টেলিজেন্স বৃদ্ধি করে, ভালো ঘুম দিতে সাহায্য করে। মনোযোগ বৃদ্ধির ক্ষেত্রে স্মৃতিশক্তি বাড়ানোর ফর্মুলায় যা বললাম এতক্ষণ যাবৎ তার প্রায় সবই কম বেশি কাজে লাগবে। এছাড়া কিছু ব্যাপার আছে, সেগুলো প্রয়োগ করেও মনোযোগের বিষয়টি উন্নত করা যায়। আমাদের সবার শরীরে একটা বায়োলজিক্যাল ঘড়ি রয়েছে, যে ছন্দ দিনে 24 ঘন্টা আমাদের মাঝে কাজ করে। ঘুমের ক্ষেত্রে যেমন সার্কেডিয়ান রিদম কাজ করে, তেমনি মনোযোগের ক্ষেত্রে আলট্রেডিয়ান রিদমের ব্যাপারটি কাজ করে। এই রিদম অনুসারে দিনের একটি নির্দিষ্ট সময়ে, যা বিভিন্ন ব্যক্তি অনুসারে ভিন্ন ভিন্ন হতে পারে, আমাদের মনোযোগের মাত্রা চরম থাকে, যাকে আমরা ফ্লো স্টেট বলতে পারি। মনোযোগের মাত্রা চরমে ওঠার পর তা আবার ধীরে ধীরে নামতে আরম্ভ করে। এখন ফ্লো স্টেটে আমাদের অ্যাটেনশনের মাত্রা খুবই প্রবল থাকে, সুতরাং এই সময়ে আপনি যাই করেন না কেন সেটায় আপনি ভালো ফলাফল লাভ করতে পারবেন। আর আলট্রেডিয়ান রিদম অনুসারে এটা প্রতি 90 কি 120 মিনিট পর আমাদের ব্রেনের মনোযোগের মাত্রা কমতে থাকে। মানে আপনি যদি কোনো বিষয় নিয়ে টানা 90 বা 120 মিনিট ধরে অধ্যয়ন করেন, তখন এই সময় পর
আপনার মনোযোগের মাত্রা কমতে থাকবে। সুতরাং দিনের কোন সময় আপনার মনোযোগের মাত্রাটা বেশি থাকে এটা নির্বাচন করাটা আপনার জন্য গুরুত্বপূর্ণ, কেননা এটা পেয়ে গেলে আপনি সেই সময়ে আপনার গুরুত্বপূর্ণ কাজগুলো করবেন আর অন্যান্য হালকা কাজ দিনের অন্য সময় করবেন। এতে করে আপনার কাজের বেটার আউটকাম আসবে। অনেকের খুব ভোরবেলা মনোযোগের মাত্রা বেশি থাকে, আবার অনেকের গভীর রাতে, কারো বা দুপুরে বা বিকালে। এটা নিয়ে আপনার একটু পরীক্ষণ করতে হবে কোন সময় আপনার মনোযোগের মাত্রা চরম থাকে। সে সময়টি খুঁজে নিয়ে আপনার গুরুত্বপূর্ণ কাজগুলো সে সময় সেরে ফেলতে হবে। আর কাজের প্রতি 90 কিংবা 120 মিনিট পর ব্রেনকে একটু রেস্ট দিতে হবে। এতে করে ব্রেন রিসেট হবার সুযোগ পাবে। এছাড়া পর্যাপ্ত ঘুমের কোনো বিকল্প নেই। এটা আপনার মনোযোগ ও স্মৃতিশক্তির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আপনি দিনে যা কিছু শিখলেন, পড়লেন, তা ভালো একটি ঘুমের ফলে আরও ভালোভাবে তা স্মরণে থাকে ও আপনার মনোযোগ ও শরীরকে চাঙ্গা রাখার ক্ষেত্রে ঘুমের কোনো বিকল্প নেই। ঘুমের ক্ষেত্রে যাদের সমস্যা বা অতি রাত জাগা অভ্যাস দূর করতে যারা চান, এসব নিয়ে আমি আরেকটি আলাদা ভিডিও বানাবো, যেখানে এসব নিয়ে আমি বিস্তারিত আলাপ ও প্র্যাকটিক্যাল কিছু টেকনিক শেয়ার করব। মনোযোগের বিষয়ে ফেরা যাক। মনোযোগের ক্ষেত্রে আগ্রহ বিষয়টা জরুরি। আপনার যে ব্যাপারে আগ্রহ আছে সেই বিষয়ে আপনি এমনিতেই মনোযোগী হয়ে ওঠেন। তাই কৌতূহল ও আগ্রহ মনোযোগী হবার ক্ষেত্রে বড় প্রভাবক হিসেবে কাজ করে। কোনো কিছু প্যাসিভলি শিখতে যাবেন না, যা শিখতে যাচ্ছেন তাতে অ্যাক্টিভ হতে হবে। আর যখন আপনি অ্যাক্টিভলি কোনো কিছু শিখতে যাবেন তখন আপনার অ্যাটেনশন দিতে হয়, ফলে মনোযোগও বৃদ্ধি পায়। এজন্য সাইকেল চালানো শিখে গেলে এরপর আপনি ঘুমিয়েও সাইকেল চালাতে পারেন, কিন্তু সাইকেল চালানোর শুরুতে আপনার মনোযোগ রাখতে হয়েছে, তখন আপনাকে অ্যাক্টিভ হতে হয়েছে। তাই কোনো কিছু শেখার ক্ষেত্রে অ্যাক্টিভ হতে হবে। আর একবার শিখে গেলে তখন তা আপনার ব্রেনে ফিট হয়ে যাবে, তখন আপনি এমনি ওই কাজটায় দক্ষ হয়ে উঠবেন। এরপর আর ওই কাজে কষ্ট করতে হবে না। নিউরোপ্লাস্টিসিটি আমাদের ব্রেনের ক্ষমতা সম্পর্কে বিস্ময়কর সব তথ্য প্রদান করে। এটি বলে যে আমাদের ব্রেন হলো নমনীয়, এটি সারা জীবন ধরে নতুন নতুন জিনিস শিখতে সমর্থ। ছোটবেলা থেকে 25 বছর বয়স পর্যন্ত এটি তার আশেপাশে যা কিছু দেখে, পড়ে, শোনে সব কিছুকে স্পঞ্জের মতো শুষে নেয় ও প্যাসিভলি সে এগুলোকে শিখে ফেলতে পারে। অর্থাৎ এই টাইম ফ্রেমে একজন ব্যক্তিকে কোনো কিছু শেখার ক্ষেত্রে খুব একটা এফোর্ট দিতে হয় না। এজন্য দেখবেন যে শিশুরা চটজলদি তার আশেপাশের সব জিনিস শিখে ফেলে। আপনি তার সামনে যা আওড়ান বা সে যা দেখে তার আশেপাশে তাই সে শিখে বড় হতে থাকে। এজন্য শিশুর আশেপাশের পরিবেশ খুবই গুরুত্বপূর্ণ। শেখার ক্ষেত্রে তাই সচেতনতা খুবই গুরুত্বপূর্ণ। আপনি কোন জিনিস শিখছেন সে বিষয়ে সতর্ক থাকা অত্যন্ত জরুরি। 25 বছরের পর শেখার প্রক্রিয়াটা একটু শিথিল হয়ে আসে। তার মানে এই না যে আপনি এরপর থেকে ব্রেনকে কাজে লাগাতে পারবেন না নতুন কিছু শেখার ক্ষেত্রে। তবে এই জায়গায় আপনার লাগবে মনোযোগ। 25 বছরের পর নতুন কোনো জিনিস শেখার ক্ষেত্রে আপনার একনিষ্ঠ মনোযোগ প্রয়োগ করতে হবে, তবেই আপনি যে কোনো জিনিস আয়ত্ত করতে পারবেন। তবে 30-এর পর অনেকের জীবনের বিভিন্ন অভিজ্ঞতা বশত আর নতুন কিছু শেখার কৌতূহল, তাড়না ইত্যাদি থাকে না, যার ফলে মনোযোগ দেওয়ার কষ্টও তারা করেন না, ফলে শেখাও হয় না। এজন্যই আগ্রহ, কৌতূহল, গ্রোথ মাইন্ডসেট, লাইফ লং লার্নিং ইত্যাদি থাকলে আপনি 70-80 বছরে গিয়েও নতুন কিছু শিখতে পারবেন। আপনার ব্রেন এতটাই শক্তিশালী। এজন্য আপনাকে মনোযোগের চর্চা করে যেতে হবে, যা আপনার অ্যাটেনশন স্প্যানকে কমিয়ে দেয় তা থেকে দূরে থাকতে হবে। বর্তমানে তরুণ প্রজন্মের অ্যাটেনশন স্প্যানের 12টা বাজাচ্ছে টিকটক, রিলস এসবের ছোটোখাটো ভিডিও, যার পরিণতি নিউরোলজিক্যালি, সামাজিক ও মানসিকভাবে অত্যন্ত ভয়াবহ। এসব নিয়ে আমি আলাদা একটি সচেতনতামূলক ভিডিও বানাবো। আজ এ পর্যন্তই। আশা করি ভিডিও থেকে নতুন কিছু শিখতে পেরেছেন ও ভিডিওতে বলা পদ্ধতিগুলো আপনারা নিজ জীবনে কাজে লাগাবেন। এই পদ্ধতিগুলো প্রয়োগে আপনার কী কী উপকার হলো তা কমেন্টে জানাবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।